প্রোডাক্ট কিনে যদি তার ইন্টারনাল কনজামশনের জন্য সবাইকে দিয়ে দেয়, তখন সেটা বেসিক্যালি ইনস্টিটিউশন চ্যানেলের মাধ্যমে যায়। সো ডিস্ট্রিবিউটার বা আমরা যেটা বলছি রিটেইলার অথবা ই কমার্সের না কিনে আপনি ডিরেক্টলি ইনস্টিটিউশন চ্যানেলের মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারেন। এইটাতে এটা অন্য ফার্দার করার জন্য মনে করেন এখানেও কিন্তু সাপ্লায়ার থাকবে, ম্যানুফ্যাকচার থাকবে, ওয়্যার হাউস থাকবে, ইনস্টিটিউশনের ডিবি থাকে। কারণ এফএমসিজি ইন্ডাস্ট্রিতে যারা বড় কোম্পানিগুলো, কোম্পানি লাইক ইউনিলিভার, রেকিট, একটা কাস্টমারের আইডি খুলতে গেলে অনেক লং প্রসেস আর কি। এগুলো অনেক কিছু এখানে আউটসোর্স করা, আপনি চাইলেও একটা কাস্টমার আইডি খুলতে পারবেন না। সেই কারণে আমরা নিজেরা ইনস্টিটিউশনাল একটা ডিবি সাথে এগ্রিমেন্ট করি, ওই ডিবির মাধ্যমে ইনস্টিটিউশনগুলোকে সার্ভিস দিই আর কি। অনেক সময় কোম্পানি নিজেও সার্ভিস দিতে পারে। সো বোথ ওয়ে ওপেন। একটা কম্পারিজন দেখাই তাহলে প্রবাবলি আপনাদের ইয়া হবে যে সাউথ এশিয়াতে আপনি যদি দেখেন ট্রেডিশনাল ট্রেড চ্যানেল, যেটা প্রথম চ্যানেল ছিল সেটা বাংলাদেশ, এটা রেকিডি একটা ডাটা যে অ্যাপ্রক্সিমেট 94% মতো প্রোডাক্ট ট্রান্সফার হয় এর মাধ্যমে। ওয়াইডাস শ্রীলঙ্কাতে এটা হয় 72%, ইন্ডিয়াতে হয়তো 73-74%। আপনি যখন মডার্ন ট্রেড দেখছেন, মডার্ন ট্রেডে আপনি যাই দেখেন ইন্ডিয়াতে মডার্ন ট্রেড কন্ট্রিবিউশন গুড, শ্রীলঙ্কাতে 25% প্রোডাক্ট বিক্রি হয় থ্রু মডার্ন ট্রেড। ই কমার্স যদি দেখেন ইন্ডিয়াতে এটা যদিও এটা কোনো কোনো জায়গায় 8-9% পর্যন্ত হয়, বাংলাদেশে এটা লিমিটেড 2-3%, শ্রীলঙ্কাতে 3%। আর ইনস্টিটিউশন ভেরি লিমিটেড, লেস দেন 1% সেলস হয়, ইন মেনি কেসেস ইভেন লেস দেন 0.5%। এনি কোয়েশ্চেন সো ফার? আমরা চারটা ট্রেড চ্যানেল নিয়ে কথা বলছি: ট্রেডিশনাল ট্রেড, মডার্ন ট্রেড, ই কমার্স, ইনস্টিটিউশন। এখানে একটু সাউথ এশিয়ার দেখালাম, সো দ্যাট আপনারা করতে পারেন যে সামনের দিনগুলোতে কোন চ্যানেলটা প্রসপেক্টিভ সেটা বোঝানোর জন্য। এনি কোয়েশ্চেন সো ফার? স্যার, মডার্ন ট্রেডে যেটা বললেন স্যার, এখানে তো স্যার একটা কোয়ালিটির একটা কনসার্ন থাকে এই ই কমার্সের বলেন। মাধ্যমে, যে আমাদের হয়তো প্রোডাক্ট একটা দেখতেছি ই কমার্সে, বাট আলটিমেটলি সেই প্রোডাক্টটা পাচ্ছি না। তো এই কারণে কি স্যার এই মডার্ন ট্রেডে মানে এই মানে বিজনেসটা বা মডার্ন ট্রেডের যে এখানে যেমন আমাদের অনলি 3% বাংলাদেশে, এই কারণে কি স্যার এটা 3%ই আছে, বা এটা কি গ্রো করবে না? মডার্ন ট্রেড বলছেন না ই কমার্স বলছেন? ই কমার্স, ই কমার্স। ই কমার্সে প্রোডাক্ট অ্যাকচুয়ালি আপনি যখন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনছেন সেক্ষেত্রে এটার কোনো অসুবিধা, আপনি হারপিক 750 ml, মডার্ন ট্রেড, ই কমার্স সব জায়গায় হারপিক 750 ml ট্রাস্টওয়ার্দি প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি। আমি যেটা বলছিলাম কোয়ালিটির ইস্যু, মানে এখন এটা ই কমার্সের জন্য স্পেশাল প্যাকিং করা হয়, এখন সবাই হয়তো করে না, সেই কারণে ওভারঅল মার্কেটের কথা বলছিলাম যে মাঝে মাঝে হয়তো দেখতে পাবেন ই কমার্সে প্রোডাক্ট গেছে, প্রোডাক্টটা হয়তো একটু ড্যামেজ হয়ে গেছে, যেহেতু লাস্ট মাইল গেছে। একটা প্রোডাক্ট কিন্তু সেফ ওয়েতে যাওয়ার জন্য আমরা নানা ধরনের প্যাকিং ইউজ করি। যখন স্মল কোয়ান্টিটির প্রোডাক্ট অর্ডার করেন তখন এটা যাওয়ার সময় ওই অতটুকু স্ট্যান্ডার্ডের প্যাকিং যদি না থাকে অনেক সময় প্রোডাক্ট ড্যামেজ হতে পারে। আমাদের দেশে কম নানা কারণে। ই ভ্যালির কথা মনে আছে কিনা জানি না, আপনাদের কেউ বাইং করছে কোন এক সময় ই ভ্যালি, মানুষের ট্রাস্ট কিছুটা ইয়ার ভিতরে পড়ে গেছে। সো ই ভ্যালি, ই অরেঞ্জ, অনেকগুলো ই কমার্স কোম্পানির ক্ষেত্রে অনেক স্ক্যাম টেস্ক্যাম হয়েছে বাংলাদেশে, সেই কারণে মানুষের মনে হয় একটা ধারণা জন্মেছে। অ্যাগেইন পিপল এর যে পারসেপশন যে গিয়ে প্রোডাক্ট কিনবে, সো ফিজিক্যালি প্রোডাক্ট দেখে নেগোশিয়েট করে প্রোডাক্ট কেনার একটা টেন্ডেন্সি আছে, তো সেই কারণে হয়তো হতে পারে। এনি আদার কোয়েশ্চেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। স্যার আপনি বললেন স্যার মডার্ন ট্রেডে স্যার ওই যে রিটেলাররা এটা থাকে না, ডিস্ট্রিবিউটর থাকে না। ডিস্ট্রিবিউটর থাকে না স্যার। তো স্যার অ্যামাজন একটা স্যার অফার দেয়, সেটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে ইউএসএ তে। তা স্যার এইটা কি স্যার এই যে এই ডিস্ট্রিবিউটর নাই এই জন্য কি স্যার ওরা এরকম অফার দিতে পারে? ব্ল্যাক এখন একটা কনজিউমারকে ইনফ্লুয়েন্স করার জন্য নানা অফার দিতে পারে, এটা ইন্টারনাল ব্যাপার। ব্ল্যাক ফ্রাইডে অফারে যেটা করতে চায়, যেমন দারাস্টার বাংলাদেশের 9/11 একটা অফার দেয়। সো এগুলো অফারের মাধ্যমে অ্যাকচুয়ালি ওরা নানা কোম্পানির কাছে যায়, বলে যে আমি একটা বড় অফার চালাবো, আপনি কিছু শেয়ার করতে পারবেন কিনা, অথবা আপনি কোনো বান্ডেল দিতে পারবেন কিনা যেটা মোর অ্যাট্রাকটিভ হয়। প্রবাবলি 5টা সোপ কিনলাম, একটা সোপ ফ্রি হয়ে গেল, অথবা 2টা সোপ ফ্রি হয়ে গেল। এই ধরনের মানে কিছু আইডিয়া নিয়ে নানা কোম্পানির কাছে আসে, কোম্পানিগুলো চিন্তা করে একটা
স্টক আউট অথবা ইয়ার এন্ডিং সেল, আপনি ব্ল্যাক ফ্রাইডে কথা বলছেন, এটা ইয়ার এন্ডিং সেলের জন্য চিন্তা করে যে নেক্সট ইয়ারে নতুন প্রোডাক্ট বেস ইজ বেটার, যে হোয়াট এভার আমার কাছে আছে এটা বান্ডেল করি থ্রু আমাজন বিক্রি করে দিই। সো উইন উইন সিচুয়েশন ফর বোথ পার্টি, এটা ট্রাই পার্টির উইন উইন। আপনি অ্যাজ এ কনজিউমার আপনি কিন্তু এক্সট্রা কিছু বেনিফিট পাবেন যদি ব্ল্যাক ফ্রাইডে প্রোডাক্ট কিনেন। এখন মানুষ, আমি শিওর যারা গিয়েছেন বা কিনেন তারা জানেন ব্ল্যাক ফ্রাইডে কিন্তু মানুষ পাগলের মতো প্রোডাক্ট কিনে, যে ইজ নট বদার যে প্রোডাক্টের কোয়ালিটি, শুধুমাত্র ওই দিন এনি হাউ প্রোডাক্টটা কিনতে হবে এরকম একটা ইয়ার ভিতরে থাকে আর কি মানুষের। সো আমরা আরেকটু এগিয়ে যাব। আমাকে 1.5 ঘন্টা পরে একটু ব্রেকের জন্য বলেন, কেউ একজন রিমাইন্ড করে দিন, 15 মিনিটসের ব্রেক নিব আমরা তখন। সো আমরা যেখানে ছিলাম, এটা মোরলেস আপনারা অলরেডি দেখিয়ে এসেছেন যে সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটার, রিটেলার, কাস্টমার। সাপ্লায়ার এবং ম্যানুফ্যাকচারার এর মাধ্যমে যে সাইকেলটা হয় এটাকে প্রকিউরমেন্ট সাইকেল, অনেকে সোর্সিং সাইকেলও বলে। ম্যানুফ্যাকচারার এবং ডিস্ট্রিবিউটার এর মাঝে ম্যানুফ্যাকচারিং সাইকেল, ডিস্ট্রিবিউটার এবং রিটেলার রিপ্লেনিশমেন্ট সাইকেল বলে, আর কাস্টমার এবং রিটেলারের মাঝে যেটা কাস্টমার অর্ডার সাইকেল বলে। সো এখানে দুই একটা সাইকেলের কথা প্রায় শুনবেন, যেমন ওয়ালমার্টে আপনি শুনতে পারেন রিপ্লেনিশমেন্ট সাইকেল ম্যানেজার, এটা রিক্রুট করে। ওর কাজ কি? রিটেলারের ওর যে স্টোর, সে স্টোরের কোনো প্রোডাক্ট, ওর মেন কেপিআই হচ্ছে যে কোনো প্রোডাক্ট যেন আউট অফ স্টক না হয়, অথবা একটা প্রোডাক্ট যেন ওভার স্টক না হয়। ওভার স্টক তো হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এটা এত বেশি অ্যানালিটিক্স ইউজ করে ওরা এক্স্যাক্টলি যতটুকু বিক্রি হতে পারে ততটুকু, অনেক সময় আর্জেন্ট হয়তো ডেলিভারি লাগতে পারে। সো এটা জাস্ট একটা প্রথম জিনিস, সাইকেল ভিউ কি, 4টা ভিউ আছে, প্রকিউরমেন্ট সাইকেল, ম্যানুফ্যাকচারিং সাইকেল, রিপ্লেনিশমেন্ট সাইকেল, কাস্টমার অর্ডার সাইকেল। সাইকেলটা কাজ করে সাবসিকুয়েন্ট দুইটা স্টেক হোল্ডারের মাঝে। আমরা যেটা নিয়ে বুঝতে চেষ্টা করছি যে পুশ প্রসেস এবং পুল প্রসেস, এটা কি, এটা এটা বোঝা একটু ইম্পর্টেন্ট আছে। এফএমসিজি ইন্ডাস্ট্রিতে যত প্রোডাক্ট আমরা তৈরি করি, লাইক সোপ তৈরি করি, হার্পিক তৈরি করি, বা এই ধরনের যেসব প্রোডাক্ট তৈরি হয়, মোস্ট অফ দ্য প্রোডাক্টের এই যে 4টা সাইকেল মনে আছে আপনাদের, প্রকিউরমেন্ট মানে কি, সাপ্লায়ার এবং ম্যানুফ্যাকচারিং এর মাঝে, ম্যানুফ্যাকচার এবং ডিস্ট্রিবিউটারের মাঝে, রিপ্লেনিশমেন্ট ডিস্ট্রিবিউটার এবং রিটেলারের মাঝে। এগুলো সবই কিন্তু অ্যান্টিসিপেট করা হয়। অ্যান্টিসিপেট করা মানে আমি ধরে নিয়েছি নেক্সট মান্থে কত কেল হার্পিক বিক্রি হবে, অ্যাকর্ডিংলি আমি কিন্তু র মেটেরিয়ালস পার্সেন্টকে, র মেটেরিয়ালস তো আমার দেশে নাই, সো মোস্ট অফ দ্য আইটেমস আমি প্রকিউর করে নিই। অ্যাকর্ডিংলি আমি কিন্তু ম্যানুফ্যাকচার শুরু করে দিচ্ছি নেক্সট মান্থের জন্য, কারণ আমার তো ক্লোজিং ইনভেন্টরি থাকে 3 উইকসের। 3 উইকসের ক্লোজিং ইনভেন্টরি যদি থাকে, এখন যদি আজকে যদি 22nd বা 23rd হয়, সো নেক্সট 3 উইকসের ইনভেন্টরি আমার কাছে মুহূর্তে আছে। দ্যাট মিনস নেক্সট মান্থের প্রোডাক্ট কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি। ইভেন ডিস্ট্রিবিউটারের মাধ্যমে যে প্রোডাক্ট যায়, টিল ডিস্ট্রিবিউটার প্রোডাক্ট কিন্তু চলে গেছে নেক্সট মাস বিক্রি করার জন্য। এখন কাস্টমারের চয়েস, আমি কিন্তু কাস্টমার কিনবে বিধায় আমি হারফিক 750 ml, 500 ml, 250 ml, 1 লিটার 4টা স্কিউ অপশনস ক্রিয়েট করে রিটেলারের কাছে রেখেছি। এখন কাস্টমারের চয়েস, কাস্টমার যে প্রোডাক্টটা নেবে। সো এই যে কাস্টমারের অর্ডার আসার আগ পর্যন্ত পুরো প্রসেসটা হচ্ছে যে পুশ প্রসেস, আর পরের অংশটা হচ্ছে যে পুল প্রসেস। সো আমরা একটু আরেকটু দুই একটা এক্সাম্পল দিই, তাহলে প্রবলি ইউ ক্যান রিকল। একসময় টেলারিং এ আমরা শার্ট বানাতাম। সো টেলারিং এর যখন শার্ট বানাতাম, তখন আমরা হয়তো নিজেরাই কাপড় কিনে নিয়ে আসতাম, টেলরকে আমার মেজারমেন্ট নিতে বলতাম, দেন টেলারিং গার্মেন্টস তৈরি করতো, দেন আলটিমেটলি আমার কাছে আসতো। সো পুরো প্রসেসটা বেসিক্যালি পুল প্রসেস ছিল। কোনো জিনিস ও অ্যান্টিসিপেট করে আমার জন্য একটা ক্লথ তৈরি করতে পারবে না। স্টিল যারা লাক্সারিয়াস স্যুট টুট তৈরি করে তারা বেসিক্যালি পুরো অংশটুকু পুল প্রসেস। নাদার এক্সাম্পল, আমরা যদি সে আপনার বিমান কিনবেন, সো বাংলাদেশ বিমান যে অর্ডার দিল, এগুলো আসলে 3 বছরের অর্ডার লিড টাইম আছে। মনে করেন এখন যদি অর্ডার দেন, বোয়িং এর পরে বাকি প্রসেসটুকু শুরু করবে। সো স্টার্টিং ফ্রম প্রকিউরমেন্ট, ম্যানুফ্যাকচারিং, বিকজ সে তো বোয়িং তৈরি করি কারোর জন্য, কাস্টমার তার থেকে কিনবে সেটার জন্য ওয়েট করবে না, কারণ কাস্টমারের চয়েস সে জানে না, কাস্টমার কত সিট চাচ্ছে সেটা জানে না, কাস্টমারের কাস্টমাইজেশন দরকার হতে পারে, কাস্টমার বলতে পারে যে আমার ব্র্যান্ডিং করে দিতে হবে, নিজ দেশের পতাকা দিতে হবে, নানা ধরনের কাস্টমাইজেশন আছে, সেই কারণে সে এটা করতে পারে না। সো পুরা প্রসেসটা হচ্ছে যে ফুল প্রসেস। এফএমসিজি ইন্ডাস্ট্রিতে ইফ ইউ কনসিডার ইভেন
সোপ, হারপিক, অথবা আপনি যদি বলেন সিমেন্ট ইন্ডাস্ট্রি দেখবেন সিমেন্ট কিন্তু আমরা অ্যান্টিসিপেট করি কত বিক্রি হতে পারে। সো অ্যাকর্ডিংলি আপনি পুরা প্রকিউরমেন্ট থেকে শুরু করে রিপ্লেনিশমেন্ট পর্যন্ত আপনাকে রেডি করে রাখতে হয়। কাস্টমার যখনই অর্ডার চাইলো তারপরে আপনি ডেলিভারি করে দিলেন। সো পুশ প্রসেস এবং পুল প্রসেস, এটাকে আমরা অনেকে পুশ প্রসেস বলি অ্যান্টিসিপেটেড টাইপ, আর পুল প্রসেসকে রিঅ্যাক্টিভ টাইপ বলি। ইজ ইট ক্লিয়ার হোয়াট ইজ পুল প্রসেস, হোয়াট ইজ পুশ প্রসেস? বাকি অর্ডার সাইকেল আই এম শিওর এটা বুঝবেন আপনারা, এখানে অনেকের হয়তো একটু ইয়া লাগতে Sir, পারে। can you repeat what you just said? পুল প্রসেস অথবা পুশ প্রসেস। পুল প্রসেসকে বলছি রিঅ্যাক্টিভ প্রসেস, পুশ প্রসেসকে বলছি অ্যান্টিসিপেটিভ বা স্পেকুলেটিভ প্রসেস। পুশ প্রসেস কি? এই যে বললাম প্রকিউরমেন্ট সাইকেল, ম্যানুফ্যাকচারিং সাইকেল, ইনফ্যাক্ট রিপ্লেনিশমেন্ট সাইকেল, অল দ্য থিংস আমরা তো সেটা পুরোটাই অ্যান্টিসিপেট করি এতটুকু বিক্রি হতে পারে, সেই কারণে আমি কিন্তু সব জিনিসপত্র রেডি করে রাখছি। দ্য মোমেন্ট কাস্টমার আসলো, তার লাক্সারি বা তার প্রিভিলেজ, সে কোনটা অর্ডার করবে। সো তারপরের প্রসেসটুকু হচ্ছে যে রিঅ্যাক্টিভ প্রসেস। স্যার অনেক সময় স্যার আমরা দেখি যে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট মার্কেট থেকে স্টক আউট হয়ে গেছে, তা এইখানে কি স্যার এই মানে পুশ প্রসেসের কোনো ফেলিয়ার থাকে, নাকি আপনার কোম্পানি ইচ্ছা করেই মার্কেটটা মানে এটা একটা কি বলে মানে প্রোডাক্টটাকে মার্কেট থেকে আউট করে দিচ্ছে এরকম সামথিং? একটা প্রোডাক্ট মার্কেট থেকে আউট হওয়ার অনেকগুলো কারণ হতে পারে। একটা হতে পারে ওভারসেল করেছেন, আপনি যেটা ফরকাস্ট করেছেন, প্রত্যেকটা মানুষ যে বললাম অ্যান্টিসিপেশন করে, অ্যান্টিসিপেশনতে লিমিট থাকে, মানে আপনি কত কেল হারপিক বিক্রি করবেন আগামী মাসে। ধরুন কথার কথা 1000 কেল হারপিক বিক্রি করবেন, অ্যাকর্ডিংলি কিন্তু প্রকিউর করেছেন, ম্যানুফ্যাকচার করেছেন, ডিস্ট্রিবিউট করে রেখেছেন। কোনো কারণে আগামী মাসে ডিমান্ড আসলো সে 2000 কেল, 2000 কেল তো আপনার জন্য ম্যানুফ্যাকচার করে ইয়া করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এরকম যদি রিয়েল ডিমান্ড ক্রিয়েট হয়ে থাকে, যেমন কোভিড এর সময় অনেক প্রোডাক্টে এরকম রিয়েল ডিমান্ড ক্রিয়েট হয়েছিল, লাইক স্যানিটাইজার, তো সমস্ত প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে উইদিন 2 days। এটা তো আসলে কোম্পানি, কোনো কোম্পানি চায় না যে প্রোডাক্ট আউট অফ স্টক থাকুক। এটার কেপিআই আছে যে আউট অফ স্টক থাকলে, স্পেশালি সাপ্লাই চেইনের যে হেড, তার একটা কেপিআই আছে যে কোনো কারণে প্রোডাক্ট যেন আউট অফ স্টক না হয়। সো এটা কোনো একটা জায়গায় অ্যান্টিসিপেট করেছেন যেটা সেটা রাইট হয় নাই, আমরা রাইট বলবো না, ঠিক মতো হয় নাই আর কি। যতটুকু কাস্টমারকে বোঝানো বুঝতে পারেন যে কারণে আপনার ইয়া হয়েছিল। এনি কোশ্চেন রিলেটেড টু পুল প্রসেস এবং পুশ প্রসেস নিয়ে? এনি ভিউ? স্যার, মাঝে মধ্যে কিছু ফিনিশড প্রোডাক্ট আমরা প্রি অর্ডারিং এর মাধ্যমে আহ, মানে বাই করে থাকি, তো প্রি অর্ডারিংটা কি স্যার ফুল প্রসেস নাকি পোস্ট প্রসেস? দেখেন, কোনো কারণে কোম্পানির এই যে প্রকিউরমেন্ট সাইকেল, ম্যানুফ্যাকচারিং সাইকেল এবং রিপ্লেনিশমেন্ট সাইকেল, এই তিনটা সাইকেলের টোটাল যোগফল, সে কথার কথা প্রকিউরমেন্ট সাইকেল 2 উইকস, ম্যানুফ্যাকচারিং 1 উইকস, ডিস্ট্রিবিউশন সাইকেল ফর 4 উইকস। আপনি যদি 1 মাস পূর্বে অর্ডার করেন, তাহলে আপনি পুরো প্রসেসটা কিন্তু ফুল প্রসেস দিয়ে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার ডিমান্ড অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। বাট সাধারণত আমরা অনেক সময় যেটা করি যে আমি চাই যে প্রোডাক্টটা এক্সট্রা সেল হোক, সেই কারণে একটা অফার দিই, অনেক মানুষ প্রি বুকিং করে। সেটা বেসিক্যালি সেটারও কিন্তু একটা এস্টিমেশন আছে। সো কতটুকু প্রি সেল হতে পারে তার একটা এস্টিমেশন নেওয়া হয়। সো আপনি যখন প্রি বুকিং করবেন, তখন কোম্পানির জন্য যদি প্রি বুকিং এর লিড টাইম অনেক বেশি হয়, যেটা কোম্পানির জন্য বেটার হয়, কোম্পানির পুরো প্রসেসটা তখন পুল হিসেবে ট্রিট করতে পারে। কারণ কোম্পানির রিয়াকশন টাইমটা তখন থাকে আর কি, কারণ আপনার লিড টাইম অনেক বেশি। সে আপনি 30 ডেজের লিড টাইম দিয়েছে। তুফান অফারের কথা মনে আছে কিনা কারো? ইভ্যালিড তুফান অফার যখন দিয়েছিল, মোস্ট অফ দ্য কেস সে কিন্তু এটা করতো, সে সমস্ত অর্ডারগুলো কালেকশন করার পরে সে কোম্পানিগুলোর সাথে বার্গেনিং করতো যে ধরুন কথার কথা আমি 500 মোটরসাইকেল অর্ডার পেয়েছি, এবার সে কোম্পানির সাথে ইয়া করে বলতো যে আপনি কত কমাই দিতে পারবেন, আমি আপনাকে এতগুলো অর্ডার করব। তখন বেসিক্যালি ওর লিড টাইম ছিল এবং ও সে বলে যে আমরা 2 মান্থস পরে বা 3 মান্থস পরে আপনাকে প্রোডাক্ট ডেলিভারি করব।
এই ধরনের লিড টাইম যখন থাকে তখন পুরো প্রসেসটা তো আপনি পুল হয়ে নিতে পারবেন আপনি। এগেইন কোম্পানির পার্সপেক্টিভে দেখেন যে কোম্পানি কিভাবে চিন্তা করতেছে। কোম্পানির কাছে যদি এই লিড টাইম না থাকে, কোম্পানি তো এখন আপনি যখন রিটেলে একটা প্রোডাক্ট তো সবসময় আপনি অ্যাভেলেবল রাখতেই হবে আপনার, নাহলে ইফ ইউ আর লুকিং ফর টুথপেস্ট আপনি তো কোনোভাবে ওয়েট করবেন না যে 1 মাস পরে টুথপেস্ট আসবে তারপর আপনি কিনবেন। আপনার নিডটা যদি এমন হয়, সেই কারণে কোম্পানি সবসময় প্রোডাক্ট রাখে শেলফে। অন দ্য আদার এন্ড যেটা বললেন যে আপনি এই অপশনে না থাকলে অন্য অপশনে চলে যেতে পারেন, সেই কারণে কিছু প্রসেস পুশ প্রসেস সবসময় রাখা হয়, নাহলে আপনি প্রোডাক্ট ডাই হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, আমরা মোটামুটি আপনারা বুঝতে পারলাম দুটো জিনিস নিয়ে কথা বলি, 4টা ট্রেড চ্যানেল নিয়ে কথা বলছি আর পুশ এবং পুল এই জিনিসটা নিয়ে এক্সপ্লেন করেছি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার তো? সবাই মনে থাকবে 4টা ট্রেড চ্যানেল মনে আছে আপনাদের? ট্রেডিশনাল ট্রেড চ্যানেল, মডার্ন ট্রেড চ্যানেল, ই কমার্স, ইনস্টিটিউশন। আর এখানে পুশ ভিউ এবং পুল ভিউ। সাইকেল ভিউ যে কয়েকটা বলছি, সাইকেল গুলো আই এম শিওর আপনারা জানবেন। দুইটার মাঝে যে সাইকেল হয়, প্রকিউরমেন্ট সাইকেল, ম্যানুফ্যাকচারিং সাইকেল, রিপ্লেনিশমেন্ট সাইকেল, সো কাস্টমার অর্ডার সাইকেল, 4টা সাইকেল নিয়ে কথা বলেছে। এরপরে যে অংশটুকু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সাপ্লাই চেইন আসলে কিভাবে কাজ করে। সো আমরা জানি যে এক প্রান্তে সাপ্লায়ার থাকে, প্রবলেম এক্সট্রিম এন্ডে, অ্যানাদার প্রান্তে কাস্টমার, কনজিউমার, হোয়াট এভার ইউ কল, এটা থাকে। এই যে সাপ্লায়ার, এখন কে আপনার সাপ্লায়ার হবে? সাপ্লায়ারের লোকেশন কোন জায়গায়? ও কি বাংলাদেশে নাকি আউটসাইড দ্য কান্ট্রি? কতটুকু কে আপনার সাপ্লায়ার হবে, কতটুকু কিনবেন ওর কাছ থেকে? সো আপনার একটা প্ল্যানিং লাগবে। আপনি যদি বেশি কিনেন, দ্যার ইজ এ চান্স প্রত্যেকটা প্রোডাক্টের শেলফ লাইফ থাকে। প্রোডাক্ট কোনোটাই ন্যাচারাল প্রোডাক্ট ছাড়া, ক্লে ছাড়া বাকি সব প্রোডাক্টে কিন্তু শেলফ লাইফ থাকে। সো আমি একটা পারফিউম কিনলাম, ইন মোস্ট অফ দ্য কেস পারফিউমের শেলফ লাইফ হচ্ছে যে 1 ইয়ার। সো আপনি ফ্রম দ্য ম্যানুফ্যাকচারিং ডেট টিল ইউজ হচ্ছে 1 ইয়ার ভিতরে পারফিউম ইউজ করতে হয়। সো আপনার প্ল্যানিং যদি ঠিক মতো না হয়, ওভার প্ল্যানিং, আন্ডার প্ল্যানিং যেটাই হয় না কেন, দুটোই কিন্তু আপনার জন্য ক্ষতি। আন্ডার হলে আউট অফ স্টক হবেন, ওভার হলে এক্সপায়ারি রিস্ক থাকবে। সোর্স, কার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন, কে আপনার সাপ্লায়ার হবে, ম্যানুফ্যাকচারিং কিভাবে করবেন, কিভাবে আপনি ডেলিভার করবেন। সো প্ল্যানিং, সোর্সিং, ম্যানুফ্যাকচারিং, ডেলিভারি, এই 4টা মেজর ফাংশন আপনি সাপ্লাই চেনে দেখবেন প্রত্যেকেরই মোটামুটি। এখন কারো যদি মেক ফাংশন না থাকে, তাহলে প্ল্যানিং, সোর্সিং, ডেলিভারি। আমরা একটা কোম্পানির কথা বলছিলাম যে যাদের পিএনজির কথা বলছিলাম, যাদের ম্যানুফ্যাকচারিং, তারা যখন বাংলাদেশের সাপ্লাই চেইন প্ল্যান করবেন তখন তাদের ম্যানুফ্যাকচারিং না, তারা বেসিক্যালি প্ল্যান করি, সোর্স করি কোন ফ্যাক্টরি থেকে নিবে, দেন ওয়্যার হাউসের মাধ্যমে ডেলিভারি করে দিয়ে দেবে। সো টিপিক্যালি যেসব কোম্পানিগুলোতে সব ম্যানুফ্যাকচারিংও আছে, ওয়্যার হাউসের সব কিছু, তারা সাধারণত 4টা ফাংশনই দেখবেন। এদের কিছু সাব ফাংশনও আছে। লাইক আপনি যখন ইউনিলিভারে যখন যাবেন, ইউনিলিভারে তো প্ল্যানিং এর ইটসেলফ ইজ ভেরি বিগ টিম। সো প্ল্যানিং এর প্রধান টিম থেকে, একটাকে বলা হয় ডিমান্ড প্ল্যানিং, অ্যানাদার টিমকে বলা হয় সাপ্লাই প্ল্যানিং। ডিমান্ড প্ল্যানিং এর কাজ কি? ওই যে বললেন অ্যান্টিসিপেট করবে, কতটুকু অ্যান্টিসিপেট করবে, এটা ডিমান্ড প্ল্যানিং টিম নানা টুলস, টেকনিক, অ্যানালিটিক্স ইউজ করে সে বের করতে পারবে। ইনফ্যাক্ট ই কমার্স চ্যানেলগুলো তো আরো অনেক বেশি অ্যাডভান্স লেভেলের অ্যানালিটিক্যাল টুলস ইউজ করে টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল ডিমান্ড। রিয়েল ডিমান্ড যদি জানেন আপনি, এবার আপনি চিন্তা করবেন যে আপনি ম্যানুফ্যাকচারিং করবেন না, ডিমান্ড এক্সিড করেছে, আপনার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি লাগবে, আপনার ইনভেন্টরি কেমন, এই কাজগুলো বেসিক্যালি সাপ্লাই প্ল্যানিং টিম কাজ করে। সো ডিমান্ড প্ল্যানিং এবং সাপ্লাই প্ল্যানিং টিম, দুইটা টিমিং এখন ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভিতরে ব্যালেন্সিং করা লাগবে। সো ডিমান্ড, লাইক করোনা পিরিয়ডে ডিমান্ড ছিল স্যানিটাইজারের ইনফিনিটি, আমি জানি না কতটুকু ডিমান্ড ছিল, বাট আমার তো একটা লিমিটেশনস আছে। এই কারণে সাপ্লাই প্ল্যানিং টিমকে বলা হয় কনস্ট্রেইন প্ল্যানিং, আর ডিমান্ড প্ল্যানিং আনকনস্ট্রেইন। আমি জানি না ডিমান্ড কতটুকু হতে পারে। আমি একটা প্রমোশন দিয়েছি, একটা অফার দিয়েছি, প্রবাবলি 10 টাকা 50 টাকা অফ দিয়েছে, ডিমান্ড কুড বি এক্সপোনেনশিয়ালি গ্রো করতে পারে, আমি জানি না কতটুকু হতে পারে। বাট সাপ্লাই যখন প্ল্যান করব, তখন আমাকে ইউনিট টু বি রিয়েলিস্টিক। আমাকে দেখতে হবে আসলে আমার ফ্যাক্টরি ক্যাপাসিটি কতটুকু আছে, ইনভেন্টরি পজিশন কি, কিভাবে আমি এক করব। সো এই হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই, আমরা ডিটেইলস দেখব। সোর্সিং, সোর্সিং এর একটা কাজকে আমরা প্রকিউরমেন্ট বলি, তার আগে আরো কিছু কাজ থাকে। লাইক তার কাছ থেকে আপনি কোটেশন নেবেন,
সো যেটা আমরা বলি যে সাপ্লায়ারের ম্যানেজমেন্ট, সাপ্লায়ার অনবোর্ডিং করা লাগে, সাপ্লায়ার সিলেক্ট, মানে কাজ দিবেন না কিন্তু সাপ্লায়ারকে টেন্ডারিং প্রসেসে ইনভাইট করার জন্য আপনাকে প্রি এনলিস্টমেন্ট করা লাগে। সো এনলিস্ট করা, এনলিস্ট করার পরে তাকে আরএফকিউ দাও, আরএফকিউ মানে রিকোয়েস্ট ফর কোটেশন, দেন সে অফার দিল আপনাকে, কম্পারেটিভ স্টেটমেন্ট তৈরি করলেন, এখান থেকে বেস্ট অফারে বেছে নেওয়া হচ্ছে প্রকিউরমেন্টের কাজ, তারপর ডেলিভারি করবেন, তারপরে সে বিল দিবে, সে জমা দিবে, টাকা সেরে তার সাথে একটা রিলেশনশিপ ম্যানেজ করতে, এটাই বেসিক্যালি সাপ্লায়ার ম্যানেজমেন্ট। এগেইন আপনি যখন প্রোডাক্ট কিনেন নিজের জন্য, আপনি কিন্তু নিজ হাতে প্রোডাক্ট নিয়ে আসেন। কোম্পানির জন্য যখন প্রোডাক্ট কিনবেন তখন আপনি প্রোডাক্ট হতে নিজে নিয়ে আসতে পারবেন না। আপনি একটা পানির বোতল কিনলেন, আপনি হাতে করে নিয়ে আসলেন। আপনাকে যদি এখন আপনি একটা ইভেন্ট করবেন যেখানে আপনার প্রবাবলি 2000 বোতল হবে, 2000 বোতল তো হাতে করে নিয়ে আসতে পারবেন না। তখন প্রশ্ন আসবে যে এই বোতলটা ওর ফ্যাক্টরি থেকে আপনার ফ্যাক্টরি পর্যন্ত অথবা আপনার নিয়ারেস্ট যে লোকেশন আপনি বলছেন সে কে পৌঁছায় দিবে, ইনবাউন্ড লজিস্টিক্স। তখন প্রশ্ন আসবে ইনবাউন্ড লজিস্টিক কস্টটা বিয়ার করবে। সাপ্লায়ার যদি ইন্টারন্যাশনাল হয়, মনে করেন সাপ্লায়ার হচ্ছে চায়নাতে, ওর কাছ থেকে প্রোডাক্ট আনবেন কিভাবে? এখানে ফ্রেড ফরওয়ার্ডিং আছে, কাস্টমস ক্লিয়ারেন্স আছে, ডিউটি এন্ড আদার থিংস আছে, এগুলো ইনবাউন্ড লজিস্টিক্সে কাজ করে। প্রসেসিং, আমরা একটা মনে করেন ড্রিঙ্কিং ওয়াটার আছে, র ওয়াটার এবং ড্রিঙ্কেবল ওয়াটার ভিতরে প্রবাবলি ডিফারেন্সিয়েট করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো র ওয়াটার থেকে ড্রিঙ্কেবল ওয়াটারে কনভার্ট করা হচ্ছে প্রসেসিং। কিভাবে করেন? আপনি র ওয়াটার কোনো একটা প্রবাবলি প্রসেসের ভিতর দিয়ে গেল, এটা ইয়া করে ফেলেন, স্যাপনিফিকেশন করি, আমরা সোপ তৈরি করি, ওটা হচ্ছে যে প্রসেসিং। এখন সোপটা কোন ফর্মে আপনি নেবেন? দেয়ার আর কনজিউমার হু আর লুকিং ফর 30 গ্রাম, কেউ হয়তো 50 গ্রাম খুঁজছে, কেউ 75 গ্রাম খুঁজছে, কেউ 100 গ্রাম খুঁজছে, 125 গ্রাম খুঁজছে। তো নানা ধরনের ইয়ে আছে। কিভাবে প্যাকিং করবেন? কেউ স্কিলেট প্যাকিং পছন্দ করে, কেউ র্যাপিং পছন্দ করে, কেউ লেমিনেট দিয়ে প্যাকিং করে। সো সেটা সম্পর্কে আমরা একটু জানবো। আপনি প্রোডাক্ট তৈরি করলেন, ওয়্যার হাউসে রাখলেন, কিভাবে ডিস্ট্রিবিউট করবেন? সো একটা ডিস্ট্রিবিউটার আপনার কাছ থেকে প্রতিদিন তো আপনাকে একটা ডিস্ট্রিবিউটার কাছে ট্রাক পাঠাবেন না, কোন ফ্রিকোয়েন্সিতে ট্রাক পাঠাবেন? হোয়াট উইল বি দ্য ফ্রিকোয়েন্সি? কাস্টমারের সার্ভিস, ওকে আপনি অর্ডার দেওয়ার সাথে সাথে দিয়ে দিবেন, না বলবেন সার্টেন টাইম যে আপনি আমাকে 48 আওয়ার্সের সময় দেন অথবা 72 আওয়ার্সের সময় দেন, আর আমার ট্রাকস আই নিড টু অ্যারেঞ্জ ভেহিকেল, দেন আলটিমেটলি আপনার প্রেমিসেসে পৌঁছাবে। সো এই কাজগুলো কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্টের কাজ। আমরা ডিটেলস দেখব। প্রথমে দেখি ডিমান্ড প্ল্যানিং। সো ডিমান্ড প্ল্যানিং টিমে ইনফ্যাক্ট অনেক বিজনেস গ্রাজুয়েট কাজ করে, আমার সাথেও আছে অনেকে। ওদের মেইন কাজটা হচ্ছে ডিমান্ড, বা এটাকে অনেকে ফরকাস্টিং বলে। সো রেগুলার ফরকাস্টিং এর সাথে এই ফরকাস্টিং এর পার্থক্য হলো যে এখানে আপনার ডিমান্ড ইনফ্লুয়েন্সার গুলো কি কি সেটা সম্পর্কে আপনার জানা লাগবে। লাইক ট্রেড অফার আছে কিনা, একটা প্রোডাক্ট মনে করেন আপনি যখন কনজিউমারকে অফার দিচ্ছেন অথবা রিটেলারকে অফার দিচ্ছেন, যে কোনো অফার দেওয়ার সাথে সাথে দেখবেন ডিমান্ড কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো এখানে আমরা বলি একটা তো হিস্টোরিক্যাল ফরকাস্টিং করতে পারেন, বেসলাইন ফরকাস্টিং যেটাকে বলি, লাইক লাস্ট ইয়ারে কেমন, লাস্ট টু লাস্ট ইয়ারে কেমন, লাস্ট মান্থে কেমন, হিস্টোরিক্যাল ট্রেন্ড কেমন ছিল, ট্রেন্ড অ্যানালাইসিস যেটাকে বলি আপনি। এরপরে আপনার বোঝা উচিত যে কোনো ইভেন্ট আছে কিনা। ইভেন্ট বলছে যে ট্রেড অফার, অনেক সময় একটা প্রোডাক্ট বললাম যে আরপিক এর 30 বছর পূর্তি উপলক্ষে 30% এক্সট্রা দিব। সো এই ধরনের কোনো যখন কমিউনিকেশন যায়, ইভেন্ট যখন প্ল্যান করি, দেয়ার ইজ এ হাই চান্স যে ডিমান্ড কিন্তু বেড়ে যাবে। পিপল হ্যাভ দ্য টেন্ডেন্সি টু বাই অলওয়েজ নিউ প্রোডাক্ট। সো আপনি একটা প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট তৈরি করছেন, এটা এনপিডি বলছে, অথবা ইভেন ইপিডিও যদি করেন, এক্সিস্টিং প্রোডাক্ট ডেভেলপমেন্ট করেও আপনি ইয়া করতে পারেন। এই সবগুলো জিনিস মিলেই আপনাকে একটা অপারেশনাল ডিমান্ড এস্টিমেশন করা লাগবে। সো বেসলাইন ফরকাস্টিং করেছে, ধরুন কথার কথা 10 ইউনিটস আসলো, আপনি নেক্সট টু নেক্সট মান্থে একটা ইভেন্ট প্ল্যান করছেন, তার জন্য কিন্তু দেয়ার ইজ এ চান্স যে 25% এক্সট্রা সেল হতে পারে। নতুন প্রোডাক্ট তখন তো লঞ্চ করতেছেন নিউ ইয়ার উপলক্ষে, তখন কিন্তু দেয়ার ইজ এ চান্স যে আরো একটু ডিমান্ড বাড়তে পারে। সবগুলো জিনিস কনসিডারেশন করে আপনি অপারেশনাল ফরকাস্টিং করবেন। ডিমান্ড প্ল্যানিং টিম যখন কাজ করে, তারা বদার্ড না যে আসলে এটা পুরোপুরি রাইট হচ্ছে কিনা, বিকজ রাইট না রং হচ্ছে সেটা আবার অ্যানাদার টুলস এবং টেকনিকের মাধ্যমে আমরা দেখবো যে রাইট হচ্ছে না রং হচ্ছে।
এখানে আরো দুই একটা জিনিস আপনারা যখন কাজ করবেন তখন জানবেন যে কম্পিটিটর কোনো কিছু দিচ্ছে কিনা। কারণ আপনি হয়তো বলতে পারেন যে কম্পিটিটর কথা আমি জানবো কিভাবে। কোনো অফার দিলে আপনি দেখবেন যে পরের দিন মডার্ন ট্রেডে এই অফার চলে আসে। ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা কি? সো আই বিলিভ আমরা সবাই বাংলাদেশে এখন একটা চ্যালেঞ্জিং টাইমের ভিতর দিয়ে যাচ্ছে। সো ইন্ডাস্ট্রি এখন গ্রোথ স্টেজে আছে কিনা ভেরি ডিফিকাল্ট এখন মেজার করা। So, সাধারণত ডিউ টু ইনফ্লেশন এন্ড আদার থিংস এখন টেন্ডেন্সি হচ্ছে যে মানুষজন খুব বেশি এক্সট্রা বাইং করবে না। সো এখন সিপি বা কনজিউমার প্রমোশন দিলেও বরং ট্রেড অফার দিতে পারি, অথবা এমন অফার দিতে পারে যাতে কনজিউমার কিছু বেনিফিট হয় আর কি। সো এই জিনিস ওভারঅল জিনিসগুলো নিয়ে একটা টিম গঠন করা হয়, সেই টিম ডিসকাশন করে একটা ডিমান্ড প্ল্যানিং করা হয়। যদিও বছরের শুরুতে একটা প্ল্যান থাকে যে কোন মাসে কতটুকু সেল করবে, বাট এটা এলবি মানে লেটেস্ট ভিউ, যে 3 মাস পর রিভিউ করে করে আপনাকে বলতে হবে যে কতটুকু বিক্রি হতে পারে। এখন ডিমান্ড, ওই যে বললাম ডিমান্ড আপনি হয়তো এস্টিমেট অনেক কোয়ান্টিটি করতে পারেন। আপনি রাইট এস্টিমেশন করছেন না রং এস্টিমেশন করছেন, বা কতটুকু রাইট ও রং করছেন, এটা বুঝবো কখন? মাস শেষে। এটা বোঝার জন্যই আমরা একটা কেপিআই ইউজ করি। কেপিআই মিনস কি পারফরমেন্স ইন্ডিকেটর, যে আমরা ইরর বের করতে চেষ্টা করি। ইরর মানে হচ্ছে যে ফরকাস্ট এবং অ্যাকচুয়ালের যে গ্যাপ, এটাকে যদি ফরকাস্ট দিয়ে ভাগ করে দিই যেটা পাবো সেটা হচ্ছে যে ইরর। সো 1 মাইনাস ইরর ইজ ইকুয়াল টু অ্যাকুরেসি। সো আমি যদি অ্যাকুরেসি, এখন কখনো 100% অ্যাকুরেট হবে না। আমরা যদি দেখি একটা ডাটা, সে ধরুন কথার কথা ফরকাস্ট হচ্ছে 250, অ্যাকচুয়াল সেলস হচ্ছে 225। সো আলটিমেটলি আপনি যদি দেখেন ইরর হচ্ছে কত, রাফলি 10%। সো আপনার অ্যাকুরেসি হচ্ছে যে 90%। সো গুড ফরকাস্টিং, এখন গুড 90% কি গুড না ব্যাড এটা যদি বুঝতে হয় তাহলে দেখতে হবে যে আপনার হিস্টোরিক্যাল ফরকাস্টিং অ্যাকুরেসি কেমন ছিল। সো লাস্ট মান্থের ফরকাস্টিং অ্যাকুরেসি কেমন, লাস্ট টু লাস্ট মান্থের ফরকাস্টিং অ্যাকুরেসি কেমন ছিল, লাস্ট ইয়ারের ফরকাস্টিং অ্যাকুরেসি কেমন ছিল। তখন আপনি অ্যাকুরেসির উপর একটা ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখতে পাবেন যে আপনি যেটা কাজ করছেন আপনি গুড ফরকাস্টিং করতে পারছেন কিনা। এখানে ইরোর যত কম হয় অথবা অ্যাকুরেসি যত বেশি হয় ভালো, বাট 100% হচ্ছে র্যান্ডম প্রবাবিলিটি। সো এটা খুব রেয়ার কেস, বাট সাধারণত ইরর হয়, প্লাস ও মাইনাস দুটাই হতে পারে। যদি ফরকাস্টিং এর সাথে যদি বেশি বিক্রি হয়ে যায় সেটাও ইরর। সো সেটা বোঝার জন্য আরো টুলস টেকনিক আছে, যারা ম্যাড বায়াস আমি শিওর অনেকেই করেছেন বা করেন, সে সময় জানতে পারবো। সো ডিমান্ড প্ল্যানিং নিয়ে আর কোনো জিনিস জানার আছে কিনা বা বোঝা আছে কিনা? ডিমান্ড প্ল্যানিং, এনি কোয়েশ্চেন রিলেটেড টু ডিমান্ড প্ল্যানিং? আমাকে শোনা যাচ্ছে তো না? জি স্যার। ইয়েস স্যার। আপনারা সবাই বুঝছেন ডিমান্ড প্ল্যানিং কিভাবে করতে হবে বা এখানকার কি কেপিআই কি? ইয়েস স্যার। গ্রেট। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। স্যার আপনি বললেন যে অ্যাকুরেসির ক্ষেত্রে মানে ইররের ক্ষেত্রে নেগেটিভ বা পজিটিভ দুটোই হতে পারে, মানে জি আবার ফোরকাস্টের চেয়ে যদি অ্যাকচুয়াল সেলস বেশি হয়, স্যার জি ফোরকাস্টের চেয়ে অ্যাকচুয়াল সেলস বেশি করতে গেলে মানে এটা কিভাবে পসিবল? মানে আমি যতটুকু ফোরকাস্ট করছি, আমি র মেটেরিয়াল পারচেজিং এর ক্ষেত্রে অথবা আমার টোটাল প্ল্যানিং এর ক্ষেত্রে তো আমি ওই 10 ইউনিটস এর জন্যই হয়তো বা ক্যাপাবিলিটি আছে আমার, বা ক্যাপাবিলিটি বেশি থাকে আমি আমি বুঝছি অবশ্যই আপনার প্রশ্ন, বুঝছি প্রশ্নই বুঝছি। প্রথম জিনিস হচ্ছে যে আপনি যে প্ল্যান করেন এর বাইরেও আপনার কিছু ফিনিশ গুডসের ইনভেন্টরি রাখার একটা কেপিআই আছে। আমি দেখাবো, সাপ্লাই প্ল্যানিং যখন করবেন তখন বুঝতে পারবো যে আপনি যখন প্ল্যান করেন, মনে করেন আমি 100 ইউনিট বিক্রি করবো এই মাসে, এটাই আমার ছিল। আমার কাছে একটা জিনিস স্টকে কিছু থাকে, এটাকে বলা হয় সেফটি স্টক। নাম শুনছেন সেফটি স্টকের? জি স্যার। সেফটি স্টক, নো স্যার। সেফটি স্টক কি কেউ নাম শুনছেন? ইয়েস স্যার, শুনেছি। সেফটি স্টক মানে হচ্ছে যে রেগুলার ফরকাস্টিং এর বাইরে কিছু কোয়ান্টিটি রাখা টু মিটিগেট দি আনসার্টেনিটি, অথবা এক্সট্রা ডিমান্ড মিটিগেট করার জন্য আমার কিছু সেফটি স্টক রাখে। আপনি এর চেয়ে বেশি বিক্রি করতে পারবেন যদি আপনি সেফটি স্টক ডাইলুটেড করেন। মানে সেফটি স্টক যতটুকু থাকার কথা, সে কথার কথা 3 উইকস এর সেফটি স্টক। আমি আমার কথা বলি, এনি টাইমস যে কোনো ফিনিশ গুডস এর আমার 3 উইকস এর সেফটি স্টক থাকে। সো আপনি যেটা বলছেন যে কোনো কারণে যদি আমার এক্সট্রা সেলও হয়ে যায়, সেফটি স্টক 3 উইকস থেকে প্রবাবলি
2 উইকসে নেমে আসবে, আরো যদি বেশি বিক্রি হয়ে যায় 1 উইকসে নেমে আসবে। করোনা পিরিয়ডে তো অনেক বেশি বিক্রি হয়ে গেছিল, সেফটি স্টক জিরো হয়ে গেছে, জিরো না, আমি নিজে আউট অফ স্টক হয়ে গেছি। সো ইয়েস হইতে পারে, বাট আমি সেটা বলি নাই, অনেক সময় ফরকাস্টের চেয়ে অ্যাকচুয়াল সেলস বেশি হতে পারে, সেই ক্ষেত্রে সেফটি স্টক থেকে ইয়া করবে। আর ইনভেন্টরি যখন পড়বেন দেখবেন দুই ধরনের ইনভেন্টরি আছে, একটা সাইক্লিক ইনভেন্টরি আর একটা হচ্ছে সেফটি ইনভেন্টরি। ডিমান্ড প্ল্যানিং টিম যারা কাজ করে এরা সাধারণত সাইকেল ইনভেন্টরি নিয়ে কাজ করে, যে প্রতি মাসে কতটুকু লাগবে। সেফটি ইনভেন্টরি সাধারণত ফিক্সড রাখা হয়, বছরের যে কোনো সময় যদি ওভারসেল হয় নেক্সট মাসে এক্সট্রা প্রোডাকশন করি ও আবার সেফটি স্টক 3 উইকসে নিয়ে আসতে হবে আমাদেরকে। ক্লিয়ার কিনা সবাই? ইয়েস স্যার। আমি কি ফার্স্ট আই এম নট শিওর, বিকজ অনেকগুলো কভার করতে আমি একটা মাত্র ক্লাস নেব। সো আপনারা একটু নোট টোট নিতে পারেন, কারণ একটা ক্লাসে অ্যাকচুয়ালি এতগুলো জিনিস কভার করতে হবে, তো সেই কারণে। সাপ্লাই প্ল্যানিং, আপনারা যখন ডিমান্ড প্ল্যানিং টিম যখন কাজ করে সে কিন্তু ইজ নট বদার্ড যে আপনার কাছে র মেটেরিয়ালস যেটা বলছিলেন আপনি, যে আপনি যে এক্সট্রা কোন কারণে বিক্রি হবে সে দিতে পারবে কিনা, সে কিন্তু বদার না। এটা আবার সাপ্লাই প্ল্যানিং টিম কাজ করে। সাপ্লাই প্ল্যানিং টিম যেটা করে সে ম্যাটেরিয়ালস দেখে, যে ম্যাটেরিয়ালস ইনকামিং ম্যাটেরিয়ালস কতটুকু আছে। বাই দা ওয়ে কোনো ফ্যাক্টরি কিন্তু কখনো ইনভেন্টরি জিরো করে না, সে সবসময় চিন্তা করে বা যতটুকু প্ল্যান করে ঠিক ততটুকু আনে না, তার চেয়ে বেশি আনে। কারণ আপনি যখন ইম্পোর্ট করে নিয়ে আসবেন, আপনি যখন আনতেছেন তখন সেফটি স্টক ধরেই আপনি নিয়ে আসতেছেন। সো ম্যাটেরিয়াল প্ল্যানিং টিম চেক করে দেখবে যে র মেটেরিয়ালস প্যাকিং মেটেরিয়ালের স্ট্যাটাস কি, ও যে বলছে কতটুকু বিক্রি করবে সেই অনুযায়ী র মেটেরিয়ালস প্যাকিং মেটেরিয়াল আছে কিনা আমার কাছে। প্রোডাকশন প্ল্যানিং টিম চেক করে দেখবে ফ্যাক্টরি ক্যাপাসিটি আছে কিনা। গার্মেন্টসে বা অন্য জায়গায় প্রায় সময় শুনেন না যে আপনি থার্ড পার্টি বা আউটসোর্সিং করা হয়, কারণ ওর ক্যাপাসিটি অতটুকু নাই। অথবা আপনি প্রোডাক্ট তৈরি করলেন, সিমেন্টের ক্ষেত্রে খুবই কমন ঘটনা, প্রোডাক্ট তৈরি করার পরে ডিস্ট্রিবিউট করবেন কিভাবে, ট্রাক দরকার। আপনি প্রতিদিন কত ট্রাক আপনি ইয়ে করবেন। শাহ সিমেন্ট আমি যখন ছিলাম, শাহ সিমেন্ট অ্যাপ্রক্সিমেটলি 500 ট্রাক ছিল তখন। সো আপনি প্রতিদিন যে পরিমাণ সেল করতেছেন সেই অনুযায়ী গাড়ি আছে কিনা, এই তিনটা জায়গায় আপনার কনস্ট্রেন্ট চেক করতে হবে। কনস্ট্রেন্ট মানে হচ্ছে যে যেটা অ্যাভেলেবেল কম সেটাই হচ্ছে যে আপনার, এই তিনটার ভিতরে যেটা কম সেটাই আপনার সাপ্লাই কোয়ান্টিটি, অথবা ম্যাক্সিমাম আপনি অতটুকু সাপ্লাই করতে পারবেন। সো ডিমান্ড প্ল্যানিং ছিল কি আনকনস্টেন্ট। আনকনস্টেন্ট এবং কনস্টেন্টের পার্থক্য হচ্ছে কনস্টেন্ট মানে হচ্ছে রিয়ালিটি চেক। সো আপনার ম্যাটেরিয়াল ডিমান্ড প্ল্যানিং টিম বলছে এতটুকু তৈরি করতে পারবে, আপনি ম্যাটেরিয়াল প্ল্যানিং দেখলেন, ধরুন কথা ম্যাটেরিয়াল প্ল্যানিং দেখলেন যে 120 ইউনিটস, প্রোডাকশন প্ল্যান সে 100 টেন্স, ডিস্ট্রিবিউশন 200 ইউনিটস। সো এই ক্ষেত্রে আপনার ইয়া হবে কত, সাপ্লাই কত কোয়ান্টিটি আপনি সাপ্লাই করতে পারবেন, যেটা এই তিনটার ভিতরে সবচেয়ে কম সেটাই তো, নাকি? কনস্ট্যান্ট মানে হচ্ছে রিয়েলিটি চেক করে নেওয়া, এর ভিতরে কোনটা কম আছে সেটা দেখা। ইনফ্যাক্ট আমরা আরো দু একটা জিনিস দেখি, যে ফ্যাক্টরি ক্যাপাসিটি কতটুকু আছে। অনেক সময় ফ্যাক্টরি ক্যাপাসিটি, সাধারণত ফ্যাক্টরি, অনেক ফ্যাক্টরি আছে জেনারেল চলে 6টা 5টা। যদি এমন হয় যে ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমি বললাম যে 2 ঘন্টা ওভারটাইম করা যায় কিনা, অ্যাজ পার ল পারমিট করে 2 আওয়ার্স ওভারটাইম পার ডে। সো প্রবাবলি এটা ইউজ করলে আমি কিছুটা ক্যাপাসিটি বাড়াইতে পারি। অথবা অনেক সময় কন্ট্রাক্ট ওয়ার্ক ফোর্স নিলাম, যে টেম্পোরারি ওয়ার্ক ফোর্স নিলাম, যে ওরা যদি কাজ করে তাহলে এক্সট্রা কিছু প্রোডাকশন করতে পারি। অথবা সাব কন্ট্রাক্টিং দিই, আমি দেখলাম যে আমার প্রোডাকশন ক্যাপাসিটি নাই, আমি আমার এখানে করতে পারলাম না, অন্য কোনো জায়গায় করা যায় কিনা। অনেক সময় আমরা যখন কোনো একটা জিনিসের প্ল্যান করি, কনজিউমার প্রমোশন বা এই ধরনের প্রমোশন, আমরা আগ থেকে ইনভেন্টরি বিল্ড আপ করতে থাকি। সো বিল্ড আপ করি যেমন আমরা যে বেসলিন ইউজ করি শীতকালে বিক্রি হয় সাধারণত, অথবা একসময় আমরা পাউডার বিক্রি করতাম, ডার্মিকুল, ঘামাচি পাউডার, এই ধরনের পাউডার সাধারণত ওই যে সামারের শুরুতে বিক্রি হয়। আর বেসলিন তৈরি হয় সাধারণত শীতের ইয়াতে। এগুলো আস্তে আস্তে ইনভেন্টরি বিল্ড আপ করে, কারণ না হলে তো শীতকালে তো কম সময়ের ভিতরে এই প্রোডাক্ট পুরোটা সেল হতে হবে। প্রোডাকশন করবেন কিভাবে, প্রোডাকশন আগ থেকে করা হয়। সো এগুলো চেক করা হয় যে ক্যাপাসিটি কতটুকু আছে, ইনভেন্টরি কোনোভাবে বাড়ানো যায় কিনা। ধরেন দুইটার মাঝে গ্যাপ হলো, আপনি ডিমান্ড করার সময় ডিমান্ড প্ল্যানিং টিম বললো 1,20,000 ইউনিট, সাপ্লাই প্ল্যানিং টিম সব হিসাব নিকাশ করে দেখলাম যে 1 লাখ ইউনিটের বেশি আমি দিতে পারবো না। এই দুইটা টিম তখন
ম্যানেজমেন্টের কাছে যায়, যেখানে সেলস, মার্কেটিং, এমডি থাকে, তারা একটা মিটিং করে, এটাকে বলা হয় SNOP, সেলস অ্যান্ড অপারেশনস মিটিং। সেখান থেকেই ডিসিশন নেওয়া হয় যে আসলে ইয়েস দিস ইজ দ্য সাপ্লাই কনস্ট্যান্ট, সো আমি 1 লাখ ইউনিটকেই নেক্সট মাসের ফরকাস্টিং হিসেবে আমরা নিব। এগেইন এখানেও কিছু কিছু কেপিআই আছে। কেপিআই গুলো কি, আপনি ভালো না খারাপ, এখন আমি কুইজ নিলে বুঝতে পারবো যে আপনাদের কতটুকু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সো প্রোডাকশন প্ল্যান এডিয়ারেন্স, মনে করেন কত ইউনিট প্রোডাকশন করা কত ছিল, কত ইউনিট প্রোডাকশন হয়েছে। সো কুড বি 90%, অনেক সময় একটা কম হয় একটা বেশি হয়, সেটা হচ্ছে যে প্ল্যান এডিয়ারেন্স। আমরা অনেক সময় ক্যাপাসিটি ইউটিলাইজেশন দেখি, মনে করেন এখানে 100 মানুষের সিট আছে, 90টা যদি প্রেজেন্ট থাকে 90 জন, তাহলে 90% ইউটিলাইজেশন। ফ্যাক্টরির ক্ষেত্রে এরকম হিসাব করে দেখা হয় ফ্যাক্টরির ক্যাপাসিটি কতটুকু আছে আর আমি যে প্রোডাকশন প্ল্যান করছি তা কত ইউনিটের, এই দুইটা রেশিও ইনটু 100% ইজ ইকুয়াল টু ইউটিলাইজেশন। ইউটিলাইজেশন বাড়লে ভালো না কমলে ভালো? ইনক্রিজ করলে ভালো। ইনক্রিজ করলে ভালো। সো ইউটিলাইজেশন বাড়া মানে হচ্ছে আপনি এফিসিয়েন্সি পাবেন, আলটিমেটলি কস্ট কমাতে পারবেন। উইক কভারেজ, যেটা বলছিলাম যে অনেক সময় আমরা যে কোনো সময় একটা ফ্যাক্টরিতে ক্লোজিং ইনভেন্টরি থাকে, সো এটা অনেক সময় ভ্যালুতে হিসাব করে, অনেকেই ইউনিটসে হিসাব করে। উইক কভারেজ কেন সেটা একটু বলে রাখি, নাহলে আবার অনেকে মান্থ কভারেজ বলে না, কারণ মান্থের ডে সমান না। আমি যদি জানুয়ারি মাস দেখি 31 ডেজ, ফেব্রুয়ারি 28 ডেজ, সো আলটিমেটলি এই কারণে ইনভেন্টরি হিসাবের জন্য সমস্ত প্ল্যানিং সাইকেল ওয়ার্ক করে উইকে। আপনি যারা এসএপি তে কাজ করেন অথবা পরে যারা সফটওয়্যারে কাজ করেন সবাই দেখবেন যে উইকে কাজ করে। উইক যেহেতু 52 উইকস, সো উইকস যেহেতু 7 ডেজ, সেই কারণে উইকে সাধারণত ইনভেন্টরি দেখা হয়। দেখা হয় কিভাবে, এই মুহূর্তে আপনার যত ইনভেন্টরি আছে এটার ভ্যালুতে কত। ধরুন কথা মার্চ মাসে আপনার ইনভেন্টরি ভ্যালু হচ্ছে যে $22,000। নেক্সট 3 মাসে আপনার কোন মাসে $15,000, কোন মাসে $17,000, কোন মাসে $20,000, নানা মাসে নানা $, আপনার সেলস ফরকাস্টিং। সো আপনি এখনকার যে ভ্যালু আছে এটা নেক্সট 3 মাসের, আমি যদি অ্যাভারেজ উইক করি 3 মাসে মিলে হচ্ছে 13 সপ্তাহ, সো 13 উইকস দিয়ে যদি ভাগ করি পার উইকে কত সেল করতে পারো তার একটা অ্যাভারেজ পাবো। সো আপনার 22,000 ডিভাইডেড বাই ওই পার উইক এরিয়া দিয়ে আপনি বের করতে পারো যে উইক কভারেজ কত উইকের আছে। সো মার্চ মাসে উইক কভারেজ আছে মান্থ এন্ডে 5.43 উইকস, 5 সপ্তাহের ইনভেন্টরি আছে। একটু আগে একজন প্রশ্ন করেছিলেন যে এসওপি চেয়ে বেশি বিক্রি করতে পারবেন কিনা। আপনি দেখেন এপ্রিল মাসের এসওপি হচ্ছে $15,000, কিন্তু আপনার কাছে ইনভেন্টরি এই মুহূর্তে মার্চের এন্ডে আছে $22,000। সো ইটস ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট আপনার ওটা বিক্রি করার চেয়ে বেশি ইনভেন্টরি আপনার কাছে আছে। সো এই হচ্ছে যে ডিমান্ড প্ল্যানিং এবং সাপ্লাই প্ল্যানিং এর মূল। এর কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? এনি কোশ্চেন সো ফার? ডিমান্ড প্ল্যানিং, সাপ্লাই প্ল্যানিং, এখানে 3টে কেপিআই বলছিলাম, ক্যাপাসিটি ইউটিলাইজেশন, প্ল্যান কমপ্লায়েন্স, ইনভেন্টরি উইক কভারেজ। এই পর্যন্ত কারো কোনো, আই অ্যাপ্রিশিয়েট আপনাদের একটু পার্টিসিপেশন, আই এম নট শিওর দু একজন হয়তো বলতে পারেন কোনো আছে কিনা, বুঝার ঘাটতি বা আন্ডারস্ট্যান্ডিং এ কোথাও কোনো গ্যাপ আছে কিনা। Sir, can you repeat the plan achievement? প্ল্যান অ্যাচিভমেন্ট মিনস আপনি যখন প্রোডাকশন প্ল্যান করেন, আপনি ধরে নেন যে সে 500 ইউনিটস আপনি প্রোডাকশন প্ল্যান দিয়েছেন ফ্যাক্টরিকে, আপনি দেখলেন যে দিনের শেষে সে বানাচ্ছে 450 ইউনিটস। অনেক কারণে কম হতে পারে। কি কি কারণ? পাওয়ার ফেলিউর হয়েছে, কোনো কারণে প্রসেশন হয়েছে, আসতে পারে না অন টাইমে, দু একজন অপারেটর সে বলছে আমি আজকে আসতে পারবো না। সো নানা কারণে কিন্তু এক্স্যাক্টলি প্ল্যান যতটুকু দিয়েছেন ততটুকু হবে না। অনেক সময় বেশিও হতে পারে, মেশিনের একটা সার্টেন ওয়েতে মেশিন চলে, কোনো কারণে ওই দিন ফ্যান্টাস্টিক ওয়েতে রান করেছে মেশিন, বেশি হতে পারে। সো আপনি যে প্রোডাকশন প্ল্যান দিয়েছেন তার এগেনস্টে অ্যাকচুয়াল কতটুকু হয়েছে, সো অ্যাকচুয়াল ডিভাইডেড বাই প্ল্যান ইনটু 100
এটা হচ্ছে আপনি যদি 100 ইউনিট প্রোডাকশন করতে চান, অ্যাকচুয়ালি যদি 110 হয় 110%, যদি অ্যাকচুয়াল 90 হয় তাহলে 90%। এইটা আসলে প্রত্যেকটা আইটেমের জন্য এরকম ইন্ডিভিজুয়ালি দেখা হয়, দেখি তারপরে দেখা হয় যে অ্যাচিভমেন্ট কত। সে কথার কথা 100% অথবা 102% অথবা 98%। এটা 100% ক্রস কখনো করে না। আমি জাস্ট এক্সাম্পলের জন্য দিয়েছি। আমাদের ফ্যাক্টরিতে 95% এর উপরে যাওয়া খুবই ডিফিকাল্ট, কারণ এফএমসিজি ইন্ডাস্ট্রিতে অনেক এসকিউ নিয়ে রান করি আমরা। এনি আদার কোয়েশ্চেন? স্যার এই কেপিআই তিনটা আরেকবার বলবেন? কেপিআই মিন্স কি পারফরম্যান্স ইন্ডিকেটর। আপনার যে সিজিপিএ ওটা একটা কেপিআই, ওটা হচ্ছে আপনার এডুকেশনাল কেপিআই। এখানে 3টে কেপিআই এর কথা বলছি সাপ্লাই প্ল্যানিং এর ক্ষেত্রে। আমরা দেখি প্রোডাকশন অ্যাচিভমেন্ট কেমন, আমি যেটা প্ল্যান করেছি তার এগেইনস্টে অ্যাকচুয়াল প্রোডাকশন কেমন হয়েছে। আমি যদি প্ল্যান করি 100 ইউনিটস, অ্যাকচুয়াল প্রোডাকশন হয়েছে 90 ইউনিটস, তাহলে ধরে নিলাম যে অ্যাচিভমেন্ট 90%। অ্যাচিভমেন্টের ক্ষেত্রে যত বেশি হবে আমার জন্য তত ভালো, তাহলে আমি গুড, আমি যেটা প্ল্যান করছি সেটা অ্যাচিভমেন্ট 100% হতে পারলে ভালো, মানে রিয়েল 100% হবে না। ক্যাপাসিটি ইউটিলাইজেশন, একটা মেশিন মনে করেন কতটুকু প্রোডাকশন করতে পারে, মেশিনের একটা ক্যাপাসিটি আছে। যে কোনো মেশিন সাপ্লায়ার আপনাকে বলবে আমি এতটুকু মেশিন আপনি ইয়া করতে পারবেন। রিয়েল টাইমে পার ডে অথবা পার আওয়ারে কতটুকু হচ্ছে এইটা, এবং অ্যাকচুয়াল দুটো রেশিও ইন্টু 100 ইজ ইকুয়াল টু পেয়ে যাবেন ইউটিলাইজেশন কত। ইউটিলাইজেশন খুবই সহজ। মনে করেন আপনার কাছে একটা রুমে ইউটিলাইজেশন নানাভাবে বের করতে পারেন। মনে করেন আইবি এর কোন একটা রুমে 100টা চেয়ার আছে, ইট ইজ দ্য ক্যাপাসিটি, এটাতে 90 জন বসছে এই মুহূর্তে। সো 90 ডিভাইড বাই 100, ইউটিলাইজেশন হচ্ছে 90%। ইউটিলাইজেশনের ক্ষেত্রে যত বেশি ইউটিলাইজেশন হবে তত বেটার হবে। ইনভেন্টরি উইক কভারেজ, এটা বেশি থাকলেও ভালো না, কম থাকলেও ভালো না। বেশি থাকলে ওভার ইনভেন্টরি, ইউ আর ইউ আর টেকিং সাম রিস্ক, ইউ আর লকিং দ্য ক্যাপিটাল। রিস্ক কি জন্য? অনেক প্রোডাক্ট আছে শেলফ লাইফ খুবই কম, তো সেগুলোর ক্ষেত্রে দ্যার ইজ এ চান্স অফ এক্সপায়ারি। তো সেই কারণে ইনভেন্টরি কতটুকু রাখবেন, কোম্পানির একটা রেঞ্জ দেওয়া থাকে যে এই রেঞ্জের ভিতরে যেন ইনভেন্টরি থাকে। ইট কুড বি 5 to 6 উইকস ডিপেন্ডিং অন, এটা আসলে বলা খুবই ডিফিকাল্ট আপনার ইন্ডাস্ট্রির জন্য কতটুকু থাকবে, কারণ এটা ডিপেন্ড করে কোন সোর্স থেকে নিচ্ছেন আপনি, ওই দেশ থেকে আসতে আপনার দেশে কত সময় লাগবে, সো মেনি ভ্যারিয়েবলস। সো উইক কভারেজ এফএমসি ইন্ডাস্ট্রিতে সাধারণত 5 to 7 উইকস আমরা রাখি, এটা বেশিও রাখতে পারে অনেকে। আপনি যদি খুব কাস্টমার ওরিয়েন্টেড কোম্পানি হন, বলেন যে আমি একটা কাস্টমারকেও ফেরত যেতে দিব না, উইক কভারেজ বাড়াইতে হবে। আর আপনি যদি বলেন যে না অসুবিধা নাই, দরকার হলে কাস্টমার আমার জন্য ওয়েট করবে, আপনি উইক কভারেজ কম রাখলেও চলবে। ক্লিয়ার? এটা হিসাব করে কিভাবে সেটা বলছিলাম, যে কোনো একটা ইউনিটে নিয়ে যাবেন যে আপনি নেক্সট 3 মাসে কোন মাসে কত টাকার সেল করবেন প্রোডাক্ট, সবগুলো প্রোডাক্টে হিসাব করে বের করবেন কত টাকা সেল করবেন। তো এরকম বের করার পরে 3 মাসেরটাকে যদি সাম করেন, তাকে 13 দিয়ে ভাগ করেন, তাহলে পার উইকসে আপনার সেল কতটুকু আছে সেটা আপনি বের করতে পারবেন। সেটা আমরা করেছি এখানে। আর এই মুহূর্তে ইনভেন্টরির ভ্যালু কত আপনারা যদি দেখেন, এই 3টা যোগ করা হয়েছে এখানে, তাকে 13 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে পার উইকে সেল কতটুকু সেটা ধারণা পাওয়া গেছে। আর এই মুহূর্তে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু কত, এইটা ডিভাইড বাই পার উইকের, তাহলে আপনি বের করতে পারবেন যে কত উইকের ইনভেন্টরি আপনার কাছে আছে। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। সাপ্লায়ার ম্যানেজমেন্ট আমরা বলছি, এটা হচ্ছে প্ল্যানিং পার্ট শেষ। সোর্সিং এর একটা অংশ হচ্ছে সাপ্লায়ার ম্যানেজমেন্ট। কিভাবে একটা সাপ্লায়ারকে আপনি অনবোর্ড করবেন, অনেকগুলো মাল্টিনেশনাল কাজ করবেন, তারা হয়তো দেখে দেখবেন যে কোনো সাপ্লায়ারের সাথে আপনি কাজ করতে পারবেন না। আর আই এম শিওর আপনার ফাইন্যান্স এসে বলবে ওর বিন আছে কিনা, ওর টিন আছে কিনা, বিন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ভ্যাট নাম্বার, ওর কোম্পানির অ্যাকাউন্ট আছে কিনা, সেই যেই নামে ব্যবসা করতে যাচ্ছে সেই নামে অ্যাকাউন্ট আছে কিনা, সো মেনি ইনফরমেশন আপনার দরকার হবে একটা সাপ্লায়ারকে যখন আপনি ইয়া করবেন। এরপরে আসবে সাপ্লায়ারের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কেমন, কার সাথে কাজ করে, তার রেপুটেশন কেমন, ডিউ ডিলিজেন্স করা, অনেকগুলো স্টেপ পার করে আপনি একটা সাপ্লায়ারকে অনবোর্ড করবেন।
অনবোর্ড করার পরে, অনবোর্ড করা মানে কিন্তু আপনি তাকে অ্যাওয়ার্ড করেন না কোনো কাজে, অ্যাওয়ার্ড করবেন থ্রু প্রকিউরমেন্ট প্রসেসে। প্রকিউরমেন্টের প্রসেসগুলো কি? প্রকিউরমেন্টের প্রথম স্টেপ হচ্ছে পারচেজ রিকুইজিশন লাগবে। কোনো একজন বলতে হবে তার এই জিনিস দরকার, ওই রিকুইজিশন ওর বস বা ওর লাইন ম্যানেজার অ্যাপ্রুভ করতে হবে, অথবা বাজেটের ওনার অ্যাপ্রুভ করতে হবে। এরপরে আপনি রিকুইজিশনটা নিয়ে ওই যে এনলিস্টেড সাপ্লায়ার আছে তার কাছে আরএফকিউ দিবেন। আরএফকিউ হচ্ছে রিকোয়েস্ট ফর কোটেশন। কোটেশন দেওয়ার পরে সে আপনাকে একটা কোটেশন দিবে, আপনি কম্পারেটিভ স্টেটমেন্ট তৈরি করবেন। লোয়েস্ট, সাধারণত লোয়েস্ট কে দেওয়া হয়, লোয়েস্ট ছাড়া অন্য কেউ দিতে পারেন, সেক্ষেত্রে এক্সপ্লেনেশন নোট দিতে হবে কেন আপনি লোয়েস্টের পরিবর্তে অন্য কাউকে দিতেছেন। এরপরে তাই কাজ দেওয়ার পরে সে আপনার গুডস পাঠাবে, আপনার ফ্যাক্টরিতে পৌঁছে দিবে, সে বিল জমা দিবে, সে বিল প্রসেস করে তাকে পে করে দিতে হবে। এটা P2B প্রসেসের পার্ট আর কি, সাপ্লাই নেগোসিয়েশন থেকে পুরো প্রকিউরমেন্ট প্রসেস। এখন যে মানুষ কাজ পেল না, আপনি তার সাথে কিন্তু রিলেশনশিপ রাখতে হবে, তাকে বলতে হবে যে ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি পার্টিসিপেট করেছেন, আনফর্চুনেটলি এই বিডে আপনার হয় না, নেক্সট টাইম আবার ট্রাই করবেন, না হলে তো সে আপনার কাছে আর আসবেই না। সো সিলেকশন, নেগোসিয়েশন, তার সাথে রিলেশনশিপ, পুরো জিনিসটুকু সাপ্লায়ার ম্যানেজমেন্টের পার্ট। ইনবাউন্ড লজিস্টিক্স, আমি প্রথমে একটু করে বলছিলাম যে আপনি যখন জিনিস কিনেন তখন কিন্তু আপনি প্রোডাক্ট নিজে হাতে নিয়ে আসেন। কোম্পানির জন্য যখন প্রোডাক্ট কিনবেন, এই প্রোডাক্ট কিন্তু আপনি বলবেন যে ভাই আমার প্রোডাক্ট রেকিট ব্যাংকেজের বাংলাদেশের চিটাগাং ফ্যাক্টরিতে পৌঁছে দিতে হবে। তো ফিজিক্যালি ম্যাটেরিয়ালটা কিভাবে ট্রান্সফার করবে? অ্যাগেইন আমি যখন নেগোশিয়েট করতেছি তখন হোল মান্থের বোতল কত লাগবে আমি নেগোশিয়েট করছি, পুরো মাসের বোতল তো একদিনে দরকার নাই, অথবা একদিনের রাখারও জায়গা নাই ফ্যাক্টরিতে। তো আপনাকে বলতে হবে যে প্রতি সপ্তাহে আমাকে এতটুকু, অথবা প্রতি অল্টারনেটিভ ডেতে আমাকে এতগুলো বোতল দিতে হবে। সো ম্যাটেরিয়াল অর্ডার কিভাবে সাইকেল ম্যানেজ করবেন, ফিজিক্যালি ম্যাটেরিয়ালটা কিভাবে ট্রান্সফার করবেন, এই কাজগুলো হচ্ছে ইনবাউন্ড লজিস্টিক্স এর কাজ। আপনারা কি বুঝতে পারছেন? মনে করেন আমি যে সিমেন্টের ব্যাগ কিনতাম, 1 মান্থ 2 মিলিয়ন পিস ব্যাগ কিনতাম, 2 মিলিয়ন পিস ব্যাগ তো আর একদিনে দরকার নেই। আমি যেটা করতাম 2 মিলিয়ন পিসের ভিতরে সপ্তাহের প্রথম দিন বলতে প্রথম সপ্তাহের প্রথম ডেতে আমি চাইবো যে 5 থেকে 7 লাখ ব্যাগ যেন অ্যাভেলেবল থাকে। another week probably another 500। আমাদের প্রত্যেক ফেজে ফেজে আপনাকে এই ব্যাগগুলো নেওয়া লাগবে। সো ফিজিক্যালি ম্যাটেরিয়ালটা কিভাবে ট্রান্সফার করবে? অনেক ফ্যাক্টরি আছে, অনেক ইন্ডাস্ট্রি আছে নদীর পারে, সিমেন্ট ইন্ডাস্ট্রি তার ভিতরে অন্যতম, শাহ সিমেন্ট নদীর পারে। এখানে রোডেও ট্রান্সফার করা লাগে, রিভারেও ট্রান্সফার করা লাগে। সো কিভাবে র মেটেরিয়াল, ওদের র মেটেরিয়ালস আসে পুরোটাই হচ্ছে রিভারে, ক্লিংকার, ফ্লাই অ্যাশ, জিপসাম সব আসবে মাধ্যমে। আবার যখন প্রোডাক্ট তৈরি করে সিমেন্ট কিন্তু আবার এয়ার মাধ্যমে পাঠায় দেয়। ফিজিক্যালি ম্যাটেরিয়ালটা পাঠায় কিভাবে? ট্রাকে পাঠায়, বার্জে পাঠায়। সো কিভাবে পাঠাবে? সো ইনবাউন্ড লজিস্টিক্স এর ইন্টারন্যাশনালি যখন কাজ করে আরো অনেকগুলো জিনিস দেখে আর কি। ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। এখানে একটা কেপিআই আছে প্রত্যেকটা জায়গায়। সেই সাপ্লাই চেইনে যখন কাজ করবেন প্রত্যেকটা জায়গায় আপনি কেমন করছেন না করছেন এটা কেপিআই এর মাধ্যমে করতে হবে। এটাকে বলা হয় পারচেজ প্রাইস ভ্যারিয়েন্স, পিপিবি। ধরুন আপনি 100 ইউনিট প্রোডাক্ট কেনার কথা, আপনার যে বাজেট ছিল 50 টাকা পার কেজি, রিয়েল টাইমে যা দেখলেন যেটা এখন তো ডলার এক্সচেঞ্জ রেট অনেক ভোলাটাইল, বাংলাদেশে 50 টাকার পরিবর্তে 60 টাকা হলো। সো 100 কেজির জন্য আপনি আপনার বাজেটের চেয়ে 1000 টাকা বেশি লাগলো। এটা তো ক্লিয়ার। 50 টাকা করে কেনার কথা ছিল, 100 ইন্টু 50, 5000 হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট, রিয়েল টাইমে খরচ হয়েছে 6000 টাকা। এই দুটার যে ডিফারেন্স, স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল, স্ট্যান্ডার্ড মাইনাস অ্যাকচুয়াল, এটা হচ্ছে যে আপনার পিপিবি। এটা যখন নেগেটিভ আসে দ্যাট মিনস আপনি এক্সট্রা খরচ করেছেন। যদি পজিটিভ আসে দ্যাট মিনস আপনি কিছু সেভিংস করতে পারছেন। মানে অ্যাকচুয়াল কস্ট 100 টাকা, ওয়ারাস আপনার বাজার ছিল 150 টাকা। তো এখানে কিছু সেভিংস এসছে। সবগুলো র মেটেরিয়ালস এর ক্ষেত্রে আমি অ্যাপ্রক্সিমেটলি 400 আইটেমস র মেটেরিয়ালস আছে আমাদের, র মেটেরিয়ালস প্যাকিং মেটেরিয়াল মিলে। সব পিপিবি কেমন হবে?
যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে যে আপনি পজিটিভ ভেরিয়েন্স, দ্যাট মিনস, আর নেগেটিভ হলে গ্রস মার্জিন ডাইলুশন হবে, কারণ আপনি এক্সট্রা কস্ট করেছেন, ইনকার করেছেন। এই কেপিআইটা ক্লিয়ার সবার? পিপিবি, পারচেজ প্রাইস ভেরিয়েন্স। ইয়েস স্যার। স্যার একটা কোয়েশ্চেন। জি বলুন। স্যার পিপিভির ভ্যালুটা কি জেনারেলি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? যখন ইনফ্লেশন অনেক বেশি হয়, লাইক এই বছর অধিকাংশ ক্ষেত্রে আমাদের নেগেটিভ হয়েছে। আমি যেটা এস্টিমেশন দিয়েছিলাম, এইটা মোস্ট অফ দ্য আইটেমের ক্ষেত্রে মনে করেন আপনি এক্সচেঞ্জ রেট ধরে রেখেছিলেন 170, এই মুহূর্তে এক্সচেঞ্জ রেট আছে কত? 120। 3% কিন্তু আপনি পুরা সমস্ত আইটেমের, আমাদের দেশে তো সব জিনিস আমরা ইম্পোর্ট করি, সব জিনিসের উপর 3% কিন্তু হিট খেয়েছেন অলরেডি। নেগোশিয়েট করি আপনি হয়তো 1% বা 1.5% হয়তো করতে পারেন, 3% তো নেগোশিয়েট করে করা খুবই ডিফিকাল্ট। সো গুড ইয়ারে সাধারণত পজিটিভ থাকে অথবা নিউট্রাল থাকে, খুবই সামান্য পজিটিভ। দিস ইয়ার ইজ নট এ গুড ইয়ার, সো সেই কারণে এই বছর হয়তো নেগেটিভ আসতে পারে। এনি থ্যাংক ইউ আদার? স্যার। আমরা একটা ব্রেক নিব, কয়টার দিকে নিব? আই এম নট শিওর আপনাদের মনিটর আছে কিনা। আচ্ছা, না হলে অসুবিধা নেই, আমরা একটা টপিক 8:30 নেব। ওকে। ম্যানুফ্যাকচারিং দুইটা পার্ট, একটাকে বলা হয় প্রসেসিং, অ্যানাদার ওয়ান ইজ প্যাকিং। প্রসেসিং মানে কি? র মেটেরিয়ালস থেকে একটা ফিনিশ গুডসে কনভার্ট করে নেওয়া। আমি যেটা বলছিলাম, র ওয়াটার থেকে ড্রিঙ্কেবল ওয়াটার। র ওয়াটার এবং ড্রিঙ্কেবল অ্যাপিয়ারেন্টলি কোনো পার্থক্য আসলে খালি চোখে দেখা যাবে না। মনে করেন আপনি ট্যাপের পানি ভার্সেস সে মামের পানি, আপনি যখন শুধু পানিটা দেখবেন, এটার ডিফারেন্সিয়েট করা খুবই ডিফিকাল্ট। এই যে র ওয়াটার যেটা থাকে, এটা থ্রু রিভার্স অসমোসিস প্রসেসের মাধ্যমে যখন করা হয়, তখন সেটা ড্রিঙ্কেবলে কনভার্ট হয়। সো পিউরেট বলেন বা আরো নানা ধরনের আরো প্ল্যান্ট যেগুলো আছে, আরো মানে রিভার্স প্ল্যান্ট যেগুলো আছে, তার মাধ্যমে প্রসেসিং করা হয়। আমরা যে হারপিক তৈরি করি, নানা র মেটেরিয়ালস মিক্স করি, একটা ব্যাচ তৈরি করলাম, এটা হচ্ছে প্রসেসিং। প্রশ্ন আসে, প্রসেসিং মানে আর কিছু না, ড্র করা, দেন কনভার্সন করি, কোন একটা জায়গায় জমা রাখা। প্রশ্ন আসে যখন প্যাকিং করবেন কিভাবে। প্যাকিং কেন করা হয় সেটা একটু জানা দরকার। যে কোনো প্রোডাক্টের উপর প্যাকিং করা হয় নানা কারণে। একটা হচ্ছে যে প্রোডাক্টকে সেফ রাখার জন্য, একটা হচ্ছে প্রোডাক্টের ইনফরমেশন কনভে করার জন্য। মনে করেন আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে, আপনারা প্রায় দেখবেন প্রোডাক্টের উপর লেখা থাকে, এটা ইনফ্যাক্ট ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টের লেখা থাকে যে প্লিজ কিপ দিস অ্যাওয়ে ফ্রম দ্য চিলড্রেন, অথবা এটা অ্যাওয়ে ফ্রম দ্য সানলাইট, অথবা আরো নানা ইনফরমেশন থাকে। এগুলো হচ্ছে কনজিউমারকে অ্যাওয়ার করা। সো প্যাকিং প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, টার্সিয়ারি হতে পারে। প্রাইমারি প্যাকিং বলতে ইন্ডিকেট করে, প্রাইমারি মানে কি? যেটা প্রোডাক্টের সাথে টাচ হয়। এখানে যদি দেখেন, এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের সাথে টাচ হচ্ছে টিউব, এটা হচ্ছে যে প্রাইমারি প্যাকিং। এই টিউবটা এর ভিতরে জমা রাখে, এটাকে বলা হয় সেকেন্ডারি প্যাকিং। আপনারা দেখবেন একটা আউটার মাস্টার যখন দেখবেন, তখন দেখবেন যে এরকম 144টা বিট মিলে, স্কেলেট মিলে একটা বড় কার্টুন হয়, ওটাকে বলা হয় টার্সিয়ারি প্যাকিং। সো প্রাইমারি প্যাকিং ইন্ডিকেটস করে এই প্রোডাক্টের সাথে ইমিডিয়েট বা প্রোডাক্টের টাচে যেটা থাকে সেটা প্রাইমারি প্যাকিং। সেকেন্ডারি প্যাকিং তার উপরে যেটা থাকে, এই ক্ষেত্রে এটা হচ্ছে সেকেন্ডারি প্যাকিং। টার্সিয়ারি প্যাকিং হচ্ছে যে বড় ইয়ারা থাকলো। রিপ্যাকিং, অনেক সময় অনেক প্রোডাক্ট বাল্ক আকারে আসে, মনে করেন বিট আসলো 50 কেজির কোনো একটা বাল্ক কোয়ান্টিটি, দেন আমি এটাকে রিপ্যাক করি, এই যে 50 গ্রাম, 100 গ্রাম, 25 গ্রাম, এটাতে বিক্রি করি, এটাকে বলা হয় রিপ্যাকিং। সো প্রাইমারি প্যাকিং, সেকেন্ডারি প্যাকিং, টার্সিয়ারি প্যাকিং, রিপ্যাকিং।
স্যার Any question? প্যাকিং এর আরেকটা বড় অবজেক্টিভ কি ডেকোরেশন বা That is also another things. Yes, আপনি যারা পারফিউমের প্যাকিং দেখেন, the significant portion of পারফিউমের ইয়া হয় প্যাকিং এর জন্য। আপনারা দেখবেন যত লাক্সারিয়াস প্যাকিং দেখবেন, স্পেশালি পারফিউমের ক্ষেত্রে, নানা ধরনের গ্লাস বোতল, নানা আকৃতির, এটাও আনাদার থিংস যে কনজিউমারকে অ্যাট্রাক্ট করে না। কনজিউমার তো আসলে সাধারণত সেকেন্ডারি প্যাকিং দেখে, সো প্যাকিং দেখেই প্রোডাক্ট কিনে, যে প্রোডাক্টটা কত, দেখতে কেমন। আপনারা দেখবেন অনেক সাবান স্কেলের যুক্ত, লাইক ডেটল সোপ, একটু প্রিমিয়ামনেস আছে। আবার অনেকগুলো আছে ল্যামিনেট দিয়ে তৈরি করা। স্কেলেট এবং ল্যামিনেটের কারণ প্যাকিং এর জন্য কিন্তু পার্থক্য আছে। আবার বিএসটিআই মানে শুনছেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট যেটা আছে গভর্নমেন্টের, ওখানে প্যাকেজিং কমোডিটি রুলস বলে। প্যাকেজিং কমোডিটি রুলস 2022 একটা রুলস আছে। সেই রুলস অনুযায়ী প্যাকেটের উপরে কি কি লেখার কথা আছে ওটা লেখা থাকে। আপনি দেখবেন একটা সময় আগে লেখা থাকতো 100% নিশ্চিত, এই শতভাগ নিশ্চিত কিন্তু এখন আর লেখে না। এখন ওই যে প্যাকেজিং কমিউনিটি গাইডলাইনে বলা আছে কি আপনি লিখতে পারবেন, কি লিখতে পারবেন না, প্রোডাক্টের ব্র্যান্ড নেম কি হবে, কিভাবে ইউজ করা যাবে, আর ডিটেলস জিনিস বলা আছে ওখানে, যে কিভাবে কোন প্রোডাক্টের ক্ষেত্রে কিভাবে আপনি ইয়া করবেন। সো প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি প্যাকিং। এনি কোশ্চেন সো ফার? আমরা স্যার রিপ্যাকিং এর ব্যাপারে আরেকবার একটু বলবেন। রিপ্যাকিং মানে আমাদের দেশে যে গুরুদুধ যেগুলো কিনেন আপনারা, লাইক মার্কস, আমি এক সময় ছিলাম ওই কারণে জানি আমি। মার্কস গুরুদুধ বিদেশ থেকে আসে কিভাবে? সাধারণত 25 কেজি বা 50 কেজির ব্যাগে আসে। এই ব্যাগটা খুলে আরো কিছু অ্যাডিটিভ প্রিজারভেটিভ যোগ করে প্যাকিং করা হয়। সো এটাকে বলা হয় বাল্ক ব্রেকিং অথবা রিপ্যাকিং। একটা বড় কোয়ান্টিটি একসাথে নিয়ে আসলাম, আবার রিপ্যাক করলাম। ক্লিয়ার? অনেক ক্ষেত্রে অনেক প্রোডাক্ট বিদেশ থেকে নিয়ে আসে, নিয়ে আসার পরও আবার রিপ্যাকিং করে। লেখা থাকে যে ইম্পোর্টেড বাই রেকিট ব্যাংকেজার বাংলাদেশ উইথ সাম আদার ইনফরমেশন দিয়ে আবার রিপ্যাক করা লাগে। সো প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি প্যাকিং সাধারণত করা হয় প্রোডাক্টকে সেভ করার জন্য। আপনি যখন এক দেশ থেকে অন্য দেশে অথবা ঢাকা থেকে চিটাং প্রোডাক্ট পাঠাবেন, সেটা কোনো একটা কন্টেইনার ট্রাকের ভিতরে পাঠাবেন, তখন আপনার একটা আউটার, কত আউটার প্রোডাক্ট আপনি দিচ্ছেন। সবার কাছে আমরা কি কি জিনিস পড়লাম একটু সাম আপ করে নিই। আই এম নট শিওর কেউ নোট করছেন কিনা। প্রথমে পড়ছিলাম যে 4 ধরনের ট্রেড চ্যানেল, মনে আছে আপনাদের? ট্রেডিশনাল ট্রেড, মডার্ন ট্রেড, মডার্ন চ্যানেল, ই কমার্স চ্যানেল এন্ড ইনস্টিটিউশনাল চ্যানেল। তারপরে বলছি যে 5টা ভিউ সাইকেল: প্রকিউরমেন্ট সাইকেল, ম্যানুফ্যাকচারিং সাইকেল, রিপ্লেনিশমেন্ট সাইকেল, কাস্টমার অর্ডার সাইকেল। তারপরে কি বলছিলাম? পুশ ভিউ, পুল ভিউ। তারপরে আমরা পড়ছিলাম ডিমান্ড প্ল্যানিং কিভাবে কাজ করে, ডিমান্ড প্ল্যানিং, ডিমান্ড এস্টিমেশন কিভাবে করা হয়, ডিমান্ড সাপ্লাই প্ল্যানিং এর পার্থক্যটুকু কি, সাপ্লাই প্ল্যানিং কিভাবে কাজ করে, ওখানে কি কি কেপিআই দেখে। দেন সোর্সিং এর ক্ষেত্রে সাপ্লায়ার ম্যানেজমেন্ট কিভাবে করা হয়, ইনবাউন্ড লজিস্টিক্স কি, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমরা বলছি দুটো জিনিস, একটা হচ্ছে প্রসেসিং, একটা হচ্ছে যে প্যাকিং। এটাই তো ছিল আমাদের এ পর্যন্ত পড়া। ইয়েস স্যার। এনি কোশ্চেন সো ফার? আপনাদের আই এম নট শিওর। প্রশ্ন আছে কারো কোনো? প্রশ্ন নাই? না ডিরেক্টলি মানে স্টাডি রিলেটেড না, বাট কোন করতে পারি। স্যার কি কিছু বলছেন না? আই এম নট শিওর। ওকে, আমরা একটু ব্রেক নিব। ব্রেক নিই। আপনারা কততম ব্যাচ? 66 66 ডে না? ইয়েস স্যার।